প্রশ্ন কি স্যার পরে করবো নাকি সব? হ্যাঁ, পরে করেন, শেষ করি, আজকে তো ঠিক একটু বাকি আছে, আচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের ডিজাইন। আমাদের ডিজাইনে কোনো কাজ বাকি নেই, তবে একটা কাজ বাকি আছে, কারণ লাইভ চ্যাটটা আমরা এখন ওপেন করিনি। লাইভ চ্যাটটার কাজ আমরা দেখব। আর লাইভ চ্যাটটার জন্য আমরা শুরুতেই চ্যাটি নামে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, এই চ্যাটি। এখানে আমাদের কোনো তেমন কাজ নেই। এটা হচ্ছে চ্যাটি প্লাগইনের, যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, চ্যাটি প্লাগইনে আমরা কার্সর রাখার পরে একটু জুম করে নিই, বেশি। আচ্ছা, চ্যাটি প্লাগইনে কার্সর রাখার পরে যে চ্যাটি প্লাগইনের যে সেটিংগুলো আছে, সেটআপগুলো আছে, এগুলো চলে আসছে। আচ্ছা, এখানে যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, এটার ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের এখানে একটা উইজেট থাকার কথা বা কোনো অপশন থাকার কথা কিছুই নেই। তাই ফার্স্ট টাইম যেহেতু আমরা আসছি, এই জন্য আমাদের একটা উইজেট ক্রিয়েট করতে হবে। আপনিও যখন প্রথম ইনস্টল করবেন, আপনাকে এরকমের একটা দেখাবে। আচ্ছা, ক্রিয়েট উইজেট। আচ্ছা, ক্রিয়েট উইজেটের পরে তারপর হচ্ছে আপনি লাইভ চ্যাট হিসেবে আপনি কি কি রাখতে চান। এখানে কিন্তু অনেক গুলো সোশ্যাল মিডিয়া আছে রাখা যায়, যেমন আপনার টেলিগ্রাম রাখা যায়, ইমেল, ইনস্টাগ্রাম, এসএমএস, কন্ট্যাক্ট ফর্ম, ইত্যাদি ইত্যাদি হিউজ পরিমাণ এখানে উইজেট আছে, রাখতে পারবেন আপনি চাইলে। নর্মালি যেটা হয়, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং কল, এই তিনটা রাখে। যেমন আপনি চাইলে তিনটাই রাখতে পারবেন। এবং তিনটা যদি আপনি রাখতে চান, তিনটা কিভাবে সেট আপ করবেন? তিনটা সেট আপ করার জন্য আপনার কাজ হচ্ছে, এখানে হচ্ছে আপনার যদি কল বাটন রাখতে চান, তাহলে কল এখানে আপনার নাম্বার দিয়ে দিতে হবে, এতটুকু যথেষ্ট। তারপর যে হোয়াটসঅ্যাপ যদি রাখতে চান, তাহলে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে হবে। এটা আমার হোয়াটসঅ্যাপ, আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে যদি আপনার কান্ট্রি না থাকে, সেক্ষেত্রে আপনার কান্ট্রিটা এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে অবশ্যই। কারণ বাংলাদেশ ছিল, যদি চলে গেছে কোনো এক কারণে, দেখি আবার বাংলাদেশটা কোথায় আছে। কোথায়? এত নিচে তো থাকার কথা না। ওকে, এখানে আমরা দেখি কান্ট্রি কোড দেওয়া যায় কিনা। কান্ট্রি কোড দিলে হয়তো অটোমেটিক্যালি নিয়ে নিতে পারে 880। হ্যাঁ, কান্ট্রি কোডটা পুশ করলে আমাদের অটোমেটিকলি বাংলা কান্ট্রিটা নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে কান্ট্রি কোডটা পুশ করাই ভালো। 767। ওকে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনার চাইলে মেসেঞ্জার রাখতে পারেন। মেসেঞ্জারের জন্য আপনাকে কিভাবে মেসেঞ্জারটা আপনার অ্যাড করতে হবে সেটা এখানে এই যে প্লেস হোল্ডারের ভিতরে লেখা আছে। এক্সাম্পল ক্লোন, তারপর হচ্ছে আপনার এইচটিটিপিএস মানে এসএসএল, তারপর m.me, তারপর হচ্ছে আপনার ইউজার নেম মানে আপনার পেজের ইউজার নেম। যেটা ব্যাপারটা হচ্ছে আপনার এইচটিটিপি এক্সাম্পল, এতটুকু হচ্ছে বোঝানোর জন্য আমাদেরকে লিখছে কোলন। কোলনের পরে যেটা আছে এটা হচ্ছে মূলত আমাদের এখানে টাইপ করতে হবে যে এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ m.me, তারপরে স্ল্যাশ দিয়ে হচ্ছে আমাদের পেজের ইউজার নেমটা দিতে হবে। প্রত্যেকটা পেজের এক একটা ইউজার নেম হয়। যেমন দেখি ফেসবুক, এখানে কি ফেসবুক? ওকে। আচ্ছা, এখানে আমার ফেসবুক লগ ইন করা নেই। আচ্ছা, ফেসবুকে এখানে আসার পরে মনে করেন এক্সাম্পল একটা পেজ আছে, আমি এই পেজেই ঢুকলাম। আচ্ছা, এই পেজে ঢোকার পরে যেমন এই পেজের কিন্তু একটা ইউজার নেম আছে, এই যে স্মার্ট টি শার্ট শপ নামে একটা ইউজার নেম আছে, তাই না? ওকে, ওকে, তাহলে এখানে যে আমাদের একটা পেজের ইউজার নেম আছে, তাহলে আমাদের কি করতে হবে? ওখানে যেটা বলছে যে https এর পরে m.me দিতে হবে, তারপরে হচ্ছে স্ল্যাশের পরে ইউজার নেম। তাহলে আমরা https ডাবল স্ল্যাশ এতটুকু কেটে দেই, তারপর m.me এতটুকু লিখে দিলাম, তারপর স্ল্যাশ দিয়ে ইউজার নেম। এই লেখাটুকু আমরা নিয়ে আসবো, দেখি এই লেখাটুকু আমরা নিয়ে আসি।
ওকে, তাহলে এই লেখাটুকু আমরা এখানে পুশ করে দিই, যেটা আমাদেরকে বলছে https://m.me ইউজার নেম। তারপর হচ্ছে আমাদের কিন্তু অলরেডি তিনটা হয়ে গেছে, কল, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। এবং আপনি চাইলে এখানে যে কোনো একটা রাখতে পারেন, যে আমি চাচ্ছি শুধু মেসেঞ্জার রাখতে। যদি শুধু মেসেঞ্জার রাখতে চান তাহলে এখানে আপনি ফোনে ক্লিক করে ফোনটা ডিএক্টিভ করে দেন। ফোন কিন্তু অলরেডি চলে গেছে এখান থেকে, এই যে দেখেন, এই যে ডিসপ্লে থেকে ফোন চলে গেছে, এখানে ফোন সেটআপের অপশনটাও নাই, কারণ এটা ডিজেবল হয়ে গেছে। আবার এনেবল করতে চান, আবার ক্লিক করলে এটা এনেবল হয়ে যাবে, আপনাকে নাম্বার এখানে দিতে হবে, পুশ করতে হবে। সো আপনি চাইলে যে কোনো একটাও রাখতে পারেন, আপনি চাইলে তিনটাও রাখতে পারেন বা একাধিক রাখতে পারেন। ওকে, তারপর নেক্সটে যাই, দেখি নেক্সটে কি করা যায়। নেক্সটে আসার পরে এখানে একটা কালার, এই কালারটা আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। কয়েকটা কালার আছে, আপনি চাইলে আপনার মতো করে কালার ইউজ করতে পারেন। ওকে, কাস্টম কালার, এটার জন্য প্রো ফিচার লাগবে, মানে প্রো প্লাগইন লাগবে, এটার দরকার নেই। দেন তারপরে কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট আস লেখা আছে, আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারেন, বাংলা লিখতে পারেন। ওকে, যোগাযোগ, ওকে, আমি এটা লিখে রাখলাম যোগাযোগ। আপনি আপনার মতো করে এখানে আপনি টেক্সট দিতে পারবেন। ওকে, এখানে আছে পেন্ডিং মেসেজ। পেন্ডিং মেসেজ দিলে কি হয়, একটা পেন্ডিং মেসেজ ডিফল্ট দেখায়, এখানে একটা মেসেজ আছে, এটা দেওয়া ভালো। কেন ভালো, এটা হচ্ছে দেখা যায় কাস্টমারের চোখে পড়ে যেখানে একটা মেসেজ আছে, কি আছে, এখানে সেটিং করার জন্য সুবিধা হয় তার জন্য। ওকে, দেন তারপর যদি আমরা নেক্সটে যাই, দেখি নেক্সটে তারপরে কি আছে। তো এখানে নেক্সটে আর আমাদের তেমন কিছু কাজ নেই। তারপর যদি আমরা নেক্সট যাই, এখানে আমাদের কাজ নেই, এক কথা আমরা তারপর সেভ উইজেট দিয়ে দিলেই হয়। দেন সেভ প্রসেস। ওকে, তাহলে আমরা যদি এখানে একটু রিলোড দেই, এটা রিলোড দিলে দেখি আমাদের লাইভ চ্যাট এটা আসছে কিনা। হ্যাঁ, অলরেডি কিন্তু আমাদের লাইভ চ্যাট যে বাটনগুলো এগুলো চলে আসছে। এখানে যদি কেউ চায় হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে, মেসেঞ্জারে ক্লিক করে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, তারপর হচ্ছে আমরা তো গত ক্লাসে একটা জিনিস দেখেছি যে কিভাবে আমরা ফানেল ইনপুট এক্সপোর্ট করতে পারি, আমরা ইনপুট করে এক্সপোর্ট করে কিন্তু দেখেছি অলরেডি। এখন আজকে যেটা দেখবো আমরা টোটাল ওয়েবসাইটে, যে টোটাল ওয়েবসাইটটা আমরা আমরা তো জানি ফানেল শুধু এই ডিজাইনটাকে এক্সপোর্ট করে, ফানেল শুধু এই ডিজাইনটাকে এক্সপোর্ট করে। আর আমরা এখন টোটাল ওয়েবসাইটটা একদম প্লাগইন সহ মানে ইত্যাদি এ টু জেড যা যা আমরা ইউজ করেছি এবং টোটাল ওয়েবসাইটে কীভাবে আমরা ব্যাকআপ নিতে পারি, এবং আমরা চাইলে এটাকেও ফানেলের মতো আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো। ফানেল আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করলে সেটা শুধু ফানেলটাই আমরা এক্সপোর্ট ইম্পোর্ট হতো, আর এখন হবে কি পুরো ওয়েবসাইটটা। ওকে, পুরো ওয়েবসাইটটা করার জন্য আমাদের একটা প্লাগইনের হেল্প নিতে হবে। একটা আমরা প্লাগইন অ্যাড করবো, সেই জন্য যে প্লাগইন আছে, প্লাগইনের ভিতরে অ্যাড প্লাগইনে যদি আমরা যাই, ওকে, অ্যাড প্লাগইনে যদি আমরা যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, অল ইন অন। এই প্লাগইনটার নাম লিখে আপনি সার্চ করলে প্লাগইনটা আপনার সামনে আসবে অবশ্যই। ওকে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, অল ইন অন প্লাগইনটা আসছে, এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করি, ইনস্টল নাও। অ্যাক্টিভ, ওকে, তাহলে আমাদের প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা দেখি পুরো আমরা ফুল ওয়েবসাইটে কিভাবে ব্যাকআপ নিতে পারি এবং এটা কেন ব্যাকআপ নেব। এটা ব্যাকআপ নেওয়ার কারণ হচ্ছে আপনি যদি আরেকটা ওয়েবসাইট বানাতে চান, যে সেম টু সেম আরেকটা ওয়েবসাইট বানাবো, সেই ক্ষেত্রে আপনি শুধু ডোমেন হোস্টিং পারচেজ করার পরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে শুধু এই অল ইন অন প্লাগইনটা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে আপনি এখান থেকে ইম্পোর্ট করবেন।
আচ্ছা, ওই ফাইলটাকে ইম্পোর্ট করবেন এবং ফাইলটা কোথায় পাবেন, ফাইলটাকে আগে আমাদেরকে ব্যাকআপ নিতে হবে। এই হচ্ছে একটা বিষয় যে আপনি অন্য একটা ওয়েবসাইট ইউজ করার জন্য এই ফাইলটি ইম্পোর্ট ব্যাকআপ নিতে পারেন। এবং আরেকটা কারণ হচ্ছে যেমন আপনার ওয়েবসাইট অনেক সময় হ্যাক হইতে পারে বা ওয়েবসাইট দেখা যায় অনেক সময় ভাইরাস অ্যাটাক করতে পারে। এখন এই ভাইরাস অ্যাটাক হ্যাক থেকে আমাদের ওয়েবসাইট বাঁচার জন্য হচ্ছে আমাদের কাছে একটা যদি ব্যাকআপ ফাইল থাকে সিকিউরিটি পারপাস, সেটা সব থেকে বেস্ট হয়। সেই জন্য আপনি উইকলি কমপক্ষে একটা করে এখান থেকে ব্যাকআপ নিয়ে নিজের ডিভাইসে ইনস্টল করে রাখবেন ব্যাকআপ ফাইলটা। যেহেতু আপনার যদি অনাকাঙ্ক্ষিত কোনো সময় আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা ফেস করেন বা দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি আবার পুনরায় আপনার ওই মানে ভালো থাকা অবস্থায় যে ব্যাকআপটা নিয়েছেন ওই ব্যাকআপটা আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন খুব সহজেই। তাহলে আপনার ভাইরাসগুলো আর থাকলো না ওয়েবসাইটে। এই হচ্ছে একটা বিষয়। এবং এই ব্যাকআপটা হোস্টিংয়ে ডিফল্ট থাকে, দেখা যায় ভালো হোস্টিং হলে মান্থলি ওরা ব্যাকআপ নিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হয় না, উইকলি 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 যে আপনি ব্যাকআপ নেবেন হাতে এরকমের ব্যাকআপে নিতে হয় না। সেটা হচ্ছে হোস্টিং কোম্পানি থেকে নিয়ে দেওয়া হয়। যেমন ইন্টারন্যাশনাল কোনো হোস্টিং নিলে বা আপনি বেশি দামের কোনো হোস্টিং নিলে সেই ক্ষেত্রে ওদের ব্যাকআপ সিস্টেমটা থাকে, কারণ ব্যাকআপ নেওয়ার জন্য হোস্টিং কোম্পানিকে আলাদা পে করতে হয়। সেইটা অবশ্যই আপনাদের থেকে ওইটা যখন হোস্টিং পারচেস করেন সেই তখন ওরা ইনক্লুড করে নিয়ে নেয়। ঠিক আছে, সেই অবশ্যই যখন আপনি হোস্টিং পারচেস করবেন সেই ক্ষেত্রে তখন দেখে নেবেন যে আপনার ওই হোস্টিংয়ে উইকলি বা মান্থলি কোনো ব্যাকআপ সিস্টেম আছে কিনা। কারণ এটা থাকা খুবই ভালো, কারণ আপনি একটা হোস্টিং নিয়েছেন সেখানে ব্যাকআপ সিস্টেম নাই, কারণ আপনার ওয়েবসাইট ভাইরাস আক্রান্ত হয়েছে, আপনি আপনি ম্যানুয়ালি ব্যাকআপ নেন নাই। ঠিক আছে, তখন আপনি কি করেন, পুরো ওয়েবসাইটটাই বাদ আপনি যদি সলভ না করতে পারেন, কারণ ভাইরাস অ্যাটাক করা বা কেউ হ্যাক করলে ওগুলো উদ্ধার করা খুবই মুশকিল। ঠিক আছে, সো ব্যাকআপ ফাইল থাকলে খুবই ইজিলি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে এটা ইম্পোর্ট রিস্টোর করা যায়। ওকে, তার ব্যাকআপটা আমরা কিভাবে নেব? ব্যাকআপটা হচ্ছে এই যে অল ইন ওয়ান প্লাগইন, এই যে ব্যাকআপ অপশনটা আছে, ব্যাকআপ অপশন আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করব। ওকে, একটু সময় নেবে, এটা কনফিগ আর্কাইভ হবে, মানে এটা জিপ ফাইল হবে। এই জিপ ফাইলটা হচ্ছে আমরা এখানে দেখব এবং এখান থেকে আমরা জিপ ফাইলটা আমাদের ডিভাইসে ইনস্টল করে রাখতে পারবো। এবং পরবর্তীতে আপনি কোনো সাইটে যদি ইউজ করতে চান এই ফাইলটা, তাহলে আপনি কোনো একটা সাইটে, আমরা জানি কিভাবে ওয়ার্ডপ্রেস দিতে হয়, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েই সাথে সাথে হচ্ছে আপনি অল ইন ওয়ান প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে আপনি শুধু এই ফাইলটাকে এখান থেকে ইম্পোর্ট করে দেবেন। এই যে আমাদের ব্যাকআপ ফাইলটা রেডি হয়ে গেছে এবং থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, যে ডাউনলোড অপশন, এই যে এখান থেকে আমাদের ডাউনলোড হয়ে যাবে আমাদের ডিভাইসে। ঠিক আছে, এবং এই ডিভাইসে ডাউনলোড হওয়ার পর এটা আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি, মনে করুন আপনার এই পুরো ওয়েবসাইটটা নতুন, আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছেন আর শুধু অল ইন ওয়ান প্লাগইনটা আপনি ইনস্টল করছেন। এখন আপনি আপনার ওই ব্যাকআপ ফাইলটা নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন, এই যে ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি যেটা দেখবেন, এই যে ইম্পোর্ট ফ্রম এখানে আছে, এখানে আপনি ক্লিক করবেন, এখানে ফাইলে ক্লিক করে এখানে যে আপনার ফাইলটা থাকবে, যেমন এখানে আমাদের ফাইলটা এখনো ডাউনলোড হয়নি, ডাউনলোড প্রসেসিং আছে, এটা এই ফাইলটা এখানে আছে। এবং এরকম আপনি একটা ফাইল দেখবেন, যেই ফাইলটা আপনার ডাউনলোড হয়েছে সেটা তো অবশ্যই চিনবেন দেখে যে কোন ফাইলটা আপনি ব্যাকআপ ডাউনলোড করেছেন। সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে ধরে এখান থেকে আপনি ওপেনে ক্লিক করে দেবেন। ওপেন, এটা তো আমাদের ফাইলটা ডাউনলোড হয় না, এই জন্য ইম্পোর্ট ফেইল্ড আছে। তখন আপনার এখানে 2-4-5 মিনিট বা 10 মিনিট সময় নিয়ে আপনার ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। যদি কোনো ইম্পোর্ট করতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে এই ইম্পোর্ট এখানে অনেক সময় এই যে ফাইল সাইজ, আপনি কত এমবি পর্যন্ত ফাইল আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, এখানে হচ্ছে আপনি 256 এমবি পর্যন্ত ফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন। এখন এইটা চাইলে আপনি বাড়াতেও পারবেন। এটা কিভাবে বাড়াবেন, এটা আপনি চাইলে হোস্টিং কোম্পানিকে বললে ওরা বাড়িয়ে দেবে, যে আমার ফাইল ইম্পোর্ট সাইজটা বাড়িয়ে দাও, ওরা আপনাকে বাড়িয়ে দেবে এটা। তখন দেখা যায় আপনি 1 জিবির নিচে আপনি এই প্লাগইনটা দিয়ে ইম্পোর্ট করতে পারবেন যে কোনো ফাইল। 1 জিবি নিচে, 1 জিবির উপরে হলে কিন্তু ইম্পোর্ট করতে দেবে না, সেক্ষেত্রে পুরোটা লাগবে, এই অল ইন ওয়ান প্লাগইনের পুরো ফাইলটা লাগবে। ওকে, আমাদের ফাইলটা কত জিবি হয়েছে আমরা যদি একটু চেক করি, যে আমাদের ফাইলটা কত জিবি না কত এমবি হয়েছে। কত জিবি তো অনেক দূরে, কারণ আপনি যদি 1000 প্রোডাক্ট অ্যাড করেন তখন দেখা যায় 1 জিবি হতে মুশকিল হয়ে যাবে। তখন হয়তো 1 জিবি হইলেও হইতে পারে, কিন্তু তাছাড়া নর্মালি ফাইল দেখা যায় 200 300 400 এরকমের থাকে। যেমন আমাদের এটা হচ্ছে শুধু 417 এমবি হয়েছে। ঠিক আছে, আমাদের পুরো ডিজাইনটা এবং আমাদের যে ফাইলগুলো আছে এবং আমাদের প্লাগইনটা লাগেন অল ওভার 417 হচ্ছে এমবি হয়েছে। এটা আমরা এখান থেকে এই যে ফাইলটা ইনস্টল করেছি, এখান থেকে আমরা চাইলে যে কোনো সময় আমরা ইম্পোর্ট করতে পারবো। ওকে,
তাই অল ইন প্লাগইনের ব্যাপারটা আমাদের এখানে ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা একটা ইনভয়েস তৈরি করার জন্য একটা প্লাগইন ব্যবহার করব, যেটা আমরা ইতিমধ্যে দেখিনি এখন পর্যন্ত। আমরা যদি আবার একটু অ্যাড নিউ প্লাগইনে যাই, দেখি ইনভয়েসের কোনো আমরা প্লাগইনের, ওকে দেখি ইনস্টল প্লাগইনে যাই আগে, দেখি আমরা ইনভয়েসের কোনো প্লাগইন ইউজ করেছি কিনা। ইনস্টল অল প্লাগইনে যদি আমরা ক্লিক করি, ওকে ইনভয়েস না, ইনভয়েস নামে আমাদের কোনো প্লাগইন ইউজ করা হয়নি। আমরা সেক্ষেত্রে এখান থেকে অ্যাড নিউতে যেতে পারি, অথবা এই যে অ্যাড প্লাগইন আছে, আমরা অ্যাড প্লাগইন যদি ক্লিক করি, এখানে ইনভয়েস লিখবো। ওকে ইনভয়েস, আচ্ছা ইনভয়েসে আসার পরে আমাদের অনেকগুলো প্লাগইন সাজেস্ট করতেছে, সরি আমরা এখান থেকে যে কোনো একটা প্লাগইন নিয়ে নিতে পারি। এখানে দেখবো, আমরা জানি একটা প্লাগইন ইউজ করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো দেখা জরুরি, যেমন একটা প্লাগইনে কতগুলো ইনস্টল হয়েছে, কতগুলো রেটিং আছে, এবং কতগুলি অ্যাক্টিভ ইনস্টলেশন ওয়েবসাইট রয়েছে। যেমন এটা আছে কত আপনার 60,000, এবং এটা প্রায় এখন দর্শক 17 লক্ষ, মানে 3 লাখ প্লাস আছে। তার মানে এটা বেশি পপুলার, তাই না? সো তাহলে আমরা এই এবং এডিশনাল প্লাগইন আর রিকোয়ার, মানে কমার্স থেকে এটাও রিকোয়ার করতেছে, এটাও রিকোয়ার করতেছে। তার মধ্যে এইটা অ্যাক্টিভ এবং রিভিউ ভালো, এবং অ্যাক্টিভ ইনস্টলেশনও বেশি। সো আমরা এটা ইনস্টল করতে পারি। ওকে পিডিএফ ইনভয়েস আনপ্যাকিং স্লিপ ফর কমার্স, ওকে এটা অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। ওকে দেখি ইনভয়েস প্লাগইনটা কোথায়। আমরা জানি যে কোনো প্লাগইন ইনস্টল করার পরে এটা একটু আমাদের সেটিং থেকে সেট আপ করে নিতে হয়। দেখি ইনভয়েস, ওকে পিডিএফ ইনভয়েস, এখানে সেটিংসে যাই আমরা। সেটিংসে আসার পরে আমাদেরকে এখান থেকে যদি জেনারেল এখানে কিছু এটা আমাদের কোন পেপারে আমরা এটা করব, লেটার নাকি এ4, এ4 সবাই কাজ করে থাকে, লেটার না, লেটার তো বড় সাইজ। দেন তারপর হচ্ছে এখানে লোগো হাই যা আছে ডিফল্ট, বাই ডিফল্ট এগুলোই থাকুক। দেন নিচে আসি, নিচে এনেবেল, আর কিছু করতে হবে না, এগুলো এরকমই থাকুক। দেন দেখি ডিসপ্লে সেটিংস, টাইটেলস ইনভয়েস, ডিসপ্লে সেটিংস, A4, শপ ইনফরমেশন, এখানে আপনার সেট ইমেজ দিতে হবে, মানে আপনার লোগোটা দিতে বলতেছে এখানে। এখানে লোগো হিসাবে আমি এটা দিয়ে দিলাম, আপনি আপনার লোগোটা দিয়ে দেবেন অবশ্যই। এবং শপ নাম দিতে বলতেছে এখানে। এই যে লোগোটা এখানে কিন্তু চলে আসছে, এখানে আমাদের ইনভয়েসের ডেমোটা দেখাচ্ছে। এবং শপ নাম নুরাতর, শপ অ্যাড্রেস আপনি আপনার শপের অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে। আমি একটা অ্যাড্রেস ইউজ করে দিলাম। দেন ওকে এখানে শপ এডিশনাল ইনফরমেশন দিলে দিতে পারেন। তারপর আপনার শপ ভ্যাট নাম্বার, আদার্স ইনফরমেশন আপনি যা যা যুক্ত করতে চান, ইমেল ছেড়ে যুক্ত করতে পারেন, এগুলো আপনি যুক্ত করতে পারেন। সর্বশেষ হচ্ছে আপনি এখান থেকে সেভ চেঞ্জ দেবেন। ওকে আমাদের ইনভয়েসটা কিভাবে কাজ করে আমরা সেটা যদি একটু দেখি, সেটার জন্য হচ্ছে আমাদের এই যে আমরা জানি আমাদের কমার্সের অর্ডারের এখানে কেউ যদি কোনো কাস্টমার যখন অর্ডার করে, অর্ডারগুলো আমাদের অর্ডার সেকশনে পাই। আমরা যদি অর্ডারে ক্লিক করি, দেখি ইনভয়েসটা এখন লোড নিচ্ছি, একটু লোড নিয়ে নিক। ওকে নোট নেওয়া ডান। তো অর্ডারে যদি আমরা আসি, আসার পরে
আমরা নরমালি তাই আইকন থেকে আমরা অর্ডার ডিটেলসটা দেখতে পারি, এবং আমরা যদি একটা ইনভয়েস প্রিন্ট করতে চাই কাস্টমারের জন্য, সেটা আমরা কিভাবে করব? আমরা যেই কাস্টমারের ইনভয়েসটা প্রিন্ট করব সেই কাস্টমারকে সিলেক্ট করব, একাধিক একাধিক চাইলে আমরা একাধিক সিলেক্ট করে নিতে পারি, সমস্যা নেই। এবং বাল্ক অ্যাকশনে আমরা এখান থেকে ক্লিক করব। বাল্ক অ্যাকশন থেকে এখান থেকে যে পিডিএফ ইনভয়েস এবং প্যাকিং স্লিপ আপনি এখান থেকে দুইটাই পাচ্ছেন। আপনি যদি প্যাকিং স্লিপ চান, এখান থেকে প্যাকিং স্লিপটাকে আপনি সিলেক্ট করে দেবেন। দেখি প্যাকিং স্লিপ সিলেক্ট হয়নি, এটা লোড নিচ্ছে তো। ওকে, লোড নেওয়া শেষ। ওকে, প্যাকিং স্লিপ দেন অ্যাপ্লাই যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু এর প্যাকিং স্লিপটা চলে আসছে অলরেডি। এবং আমরা যদি এটা দুইটা একসাথে দেই, দেখি কি হয়। যে প্যাকিং স্লিপ না দিয়ে যদি ইনভয়েস দেই, পিডিএফ ইনভয়েস অ্যাপ্লাই, তাহলে কিন্তু ইনভয়েসগুলো দুইটাই একসাথে চলে আসবে এখানে, ঠিক আছে। এই একটা ইনভয়েস এবং এই একটা ইনভয়েস, এখানে আপনার আপনি যে অ্যাড্রেসগুলো ব্যবহার করেছেন আপনার কোম্পানি, সেই অ্যাড্রেসগুলো এখানে দেখাবে। ইনভয়েস এখানে কাস্টমার অ্যাড্রেস দেখাবে, অর্ডার আইডি, অর্ডার নাম্বার দেখাবে, পেমেন্ট মেথড দেখাবে, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিয়েছেন, এবং শিপিং ফি দেখাবে, টোটাল এগুলো দেখাবে। আপনি যা যা একটা ইনভয়েসে ইউজ করেছেন সেটার সময় আপনি সেই ইনফরমেশনগুলো ইনভয়েস থেকে দেখতে পাবেন। ওকে, আমাদের ক্লাসে যা যা শেখানোর কথা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি শেখাতে পেরেছি, এবং কোথাও ঘাটতি থাকলে আপনারা এখন প্রশ্নগুলো করবেন, এবং আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেটাও আজকে জানাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের জন্য আনমিউট করেন, আনমিউট করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন এখন। স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? হুম হুম, হ্যালো। জি জি অবশ্যই। আচ্ছা, আমরা তো ল্যান্ডিং পেজ শিখলাম, এখন আমরা কাজ কিভাবে পাবো ল্যান্ডিং পেজের? দেখেন, আপনি যদি ল্যান্ডিং পেজে ক্লায়েন্টের কাজ করতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রে প্রথমত ইজি বিষয় হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া। জি। ফেসবুকে আপনার যে সার্ভিসটা রয়েছে, যে আপনি ল্যান্ডিং পেজ বানাতে জানেন, এই রিলেটেড কোনো একটা কন্টেন্ট বানাতে হবে। যেমন আপনি চাইলে নিজেই কন্টেন্ট বানাতে পারেন, যেমন আপনি নিজের ভিডিও দিয়ে কন্টেন্ট বানিয়ে, তারপর আপনি যতটুকু আপনার স্কিল আছে, দেখা যায় আপনি নিজে ভিডিও এডিট করলেন, অথবা আপনি কোনো এডিটরকে দিয়ে এডিটর হায়ার করে কাজ করালেন, কাজ করে দেন ওইটাকে আপনি নিজে যদি বুস্ট করতে জানেন বুস্ট করলেন, না করতে জানলে আপনি কাউকে দিয়ে বুস্ট করিয়ে নিলেন, করিয়ে দেন আপনার ক্লায়েন্টের মেসেজগুলো হোয়াটসঅ্যাপে নিয়ে আসে, তাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আপনার সার্ভিসটা সেল করে। এটা হচ্ছে একদম ইজি মেথড। তারপরে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক আছে, ওগুলো অ্যাডভান্স লেভেলের, এবং ওখানে কাজ দেখা যায় 100 জন গেলে একজন পায় কিনা সন্দেহ আছে, ঠিক আছে। হিউজ পরিমাণ সেলার আছে, ওইটা পাওয়া খুবই ক্রিটিক্যাল। তবে ইনস্ট্যান্ট ইনকাম করার জন্য, দ্রুত ক্লায়েন্ট পাওয়ার জন্য এটা হচ্ছে ইজি মেথড, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া। স্যার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলি আছে? ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাইরে ফেসবুক থেকেও পাওয়া যায়, এবং লিঙ্কডইন আছে ওখান থেকেও পাওয়া যায়। বাট মার্কেট প্লেসটা হচ্ছে যে আপনার জন্য সব থেকে বেস্ট যদি ইন্টারন্যাশনাল খুঁজতে চান, এবং ইন্টারন্যাশনাল যদি আপনি খুঁজতে চান এবং কিছু টাকাও যদি ইনভেস্ট করতে পারেন, সেইটাও আপনি বিজ্ঞাপনের মাধ্যমে ধরতে পারেন। যেমনটা আপনি বাংলাদেশ টার্গেট করে আপনি বিজ্ঞাপন দিতে পারেন বাংলাদেশি ক্লায়েন্ট ধরার জন্য, এবং আপনি চাইলে ওইটা কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি আপনি চুজ করে দিতে পারেন, যে আমি ওই কান্ট্রিতে বিজ্ঞাপন দেখাতে চাই। আপনি চাইলে সেম ওয়েতে আপনি বিজ্ঞাপন চাইলে ক্লায়েন্ট ধরতে পারেন। এটা টাকা দিয়ে মানে বাইরে পাওয়া যায়, মানে টাকা দেয় ক্লায়েন্ট? অবশ্যই পাবেন, পাবেন না কেন? আপনার কাজ কি? আপনার সার্ভিসটাকে যার প্রয়োজন তার সামনে শো করানো। আর ক্লায়েন্টের কাজ হচ্ছে যে সার্ভিস দিতে পারে তার সাথে যোগাযোগ করা, কন্ট্যাক্ট করে তার কাজ দেওয়া, তাই না? তা আপনি যদি বিজ্ঞাপন দিয়ে, কাজ হচ্ছে আপনার তার সামনে যাওয়া, তারপরে হচ্ছে যোগাযোগ করে কাজ নেওয়া, সে অবশ্যই পাওয়া যায়। বাংলাদেশে যদি সম্ভব হয়, বাইরে কেন সম্ভব হবে না? এটা কি ফেসবুকের মাধ্যমে দেওয়া হ্যাঁ যাবে হ্যাঁ, নাকি? ফেসবুকের মাধ্যমে আপনি যে কোনো দেশে দিতে পারবেন। তার আগে বাংলাদেশে ট্রাই করেন, যদি আপনি কাজ করতে চান তাহলে আগে বাংলাদেশে ট্রাই করেন। জি জি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? এখন স্যার ওই যে আমরা ল্যান্ডিং পেজটা ফেসবুকে পোস্ট করব কিভাবে? ফেসবুকে পোস্ট বলতে? মানে ফেসবুকে আমরা কিভাবে দিব ল্যান্ডিং পেজটা যে আমরা তৈরি করছি, ফেসবুকে দিব কিভাবে ল্যান্ডিং ল্যান্ডিং পেজটা? পেজে তো আপনি ফেসবুকে লিংক দিতে পারেন, অথবা আপনি স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। আপনি স্ক্রিনশট নিয়ে দেওয়াটাই সব থেকে বেস্ট, কারণ আপনি লিংক দিলে ভিজিট করবেন, এই ডিজাইনটাকে আপনি স্ক্রিনশট নেবেন। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য একটা প্লাগইন আছে,
গো ফুল পেজ সম্ভবত নাম দেখি। এই যে হ্যাঁ, গো ফুল পেজ একটা স্ক্রিনশট আছে। এটা কিভাবে ব্যবহার করে এটা? এটা একটা এটা দেখছি এর আগে এক্সটেনশন। কিন্তু এই ব্যবহার করতে পারেন। এক্সটেনশনটা আগে আমাদের অ্যাড করতে হবে আমাদের আমাদের ক্রোম ব্রাউজারের সাথে। দেখি গেট এরকম আসছে কেন। দেখি এক্সটেনশন, গো ফুল পেজ এক্সটেনশন, এইটাকে আমরা এই যে গো ফুল পেজ, এইটাকে আমরা এখানে ক্রোমের এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড টু ক্রোম, এই যে আমাদের এটা ক্রোমে অ্যাড হবে এক্সটেনশনটা। এটা আমার এখানে অ্যাড করা ছিল আগে, বাট আমার পিসিটা উইন্ডোজ দেওয়ার কারণে সব চলে গেছে। ওকে, এই যে আমাদের প্লাগইনটা, সরি প্লাগইনটাতে এটা এক্সটেনশনটা কিন্তু এই চলে আসছে যে গো ফুল পেজ। আচ্ছা, এখন এইটা কিভাবে কাজ করে, এটা কাজটা খুবই দুর্দান্ত করে। এটা কাজ হচ্ছে, আপনি যদি এটার উপর এখন ক্লিক করেন, ফুল পেজটাকে কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, এই যে ফুল পেজটা স্ক্রিনশট নিয়ে নিছে। এবং আপনি এটা এখান থেকে ডাউনলোড ইমেজ, এই যে ডাউনলোড পিএনজি পিডিএফ ডাউনলোড করতে পারবেন চাইলে, ডাউনলোড পিএনজি করাটাই বেস্ট। ওকে, অ্যালাউ। ওকে, এখন যদি আমরা এখানে ওপেন করি, যেটা আমাদের ডাউনলোড তো হয়ে গেছে অলরেডি। এই যে ফুল পেজটা কিন্তু আপনি এইভাবে নিয়ে আপনি ক্লায়েন্টকে দেখানোর জন্য, বা আপনি আপনি যে কাজ করেছেন আপডেটগুলো দেওয়ার জন্য নিত্য নিত্য আপনার পেজে এইভাবে স্ক্রিনশটগুলো নিয়ে দিবেন। ঠিক আছে। তো স্যার ওই আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করলাম পুরোটা শো করবে না আপনার ওই যে যেভাবে স্লাইড শো করে আপনার আপনার পুরো? ইমেজের ভিতরে কি ওইভাবে শো করে বলেন? ইমেজের না ভিতরে আপনার ওই স্লাইড যে হবে, এটা আপনি ভিডিও করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভিডিও, আপনি এখন পর্যন্ত ফেসবুকে দেখছেন কোনো লিংক সরাসরি এভাবে স্লাইড করে ফেসবুকে? এরকম সিস্টেম নাই, মানে লিংক দিলাম ওরকম মানে? সিস্টেম নাই, ওরকম সিস্টেম কোথাও নেই। আপনি কোথাও দেখছেন একটা লিংক দিলে যে তার ওয়েবসাইটটা এখানে ভিউ হবে না, ফেসবুক লিংকে ওয়েবসাইট? ঢুকলে পরে ওয়েবসাইটটা ভিউ হয় সেটা এরকম দেখা লিংকে গেছে। ঢুকলে, কারণ আপনি যদি লিংক দিতে পারেন, যেমন আপনি মনে করেন এই যে ফ্যাশন মার্ট, এটা একটা ওয়েবসাইট, এখানে যদি আপনি জানেন এদের ওয়েবসাইট আছে, দেন এই যে ওয়েবসাইট, এখানে ক্লিক করার পরে সে ক্রোমে যাবার পরে আপনার ওয়েবসাইট দেখতে পাবে। এইভাবে আপনি যদি পোস্ট করেন, আপনার লিংক শেয়ার করেন, সেই ক্ষেত্রে লিংকে ক্লিক করলে সে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে। বুঝতে পারছেন? যে কিন্তু স্যার আমি দিয়েছি ওই যে আপনার মানে ছবিটা একবারে ছোট থাকে, মানে ছবিটা যদি প্রথম ছবিটা বড় থাকতো ফেসবুকে তাহলে সমস্যা হইতো না। অনেক সময় লোগো আসে ছবির বদলে, এরকম সমস্যা ফেস করি। অনেক সময় লিংক আসে ছবি শো করে না। সেই ক্ষেত্রে আপনি শুধু লিংক ইউজ করবেন, আবার শর্ট ইউআরএল আছে, আপনি ইউআরএলটাকে শর্ট করে নেবেন। কারণ আপনার ইসের লিংক থেকে ইমেজ শো না করিয়ে আপনি সরাসরি একটা ইমেজ আপলোড করবেন আপনার পেজ, আপলোড করে তারপর ক্যাপশনে জাস্ট লিংকটা দিয়ে দিবেন। ঠিক আছে। মানে বাইরের একটা ছবি দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, বাইরের একটা ছবি দিবেন, সেইটা সবথেকে প্রফেশনাল হবে। আপনি ওয়েবসাইট থেকে না শো করিয়ে আপনি হচ্ছে বাইরে থেকে একটা ইমেজ নিয়ে তারপরে আপনি শো করাবেন। আর বাইরে থেকে ইমেজ শো করার বলতে আপনি কোনো ডিজাইন দেখাইতেছিল, ডিজাইনটা এইভাবে আপনি স্ক্রিনশট নিয়ে ওই ডিজাইনটাকে পোস্ট করবেন। আপনি সব থেকে ফুল পেজটার স্ক্রিনশট নিলেই বেস্ট। ঠিক আছে। ওকে। জি জি। আমার প্রশ্ন ছিল আর কেউ করুক তারপর আমি করুম নি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে আমাদের মানে ল্যান্ডিং পেজে অনেকগুলো বানানোর পরে সেল করার জন্য যে সেল করব, তো সেগুলো যদি আমার মেইন সাইট থেকে ডিলিট করে দেই, মানে ফাইনাল গুলা, তো সেক্ষেত্রে কি সমস্যা হবে? বুঝিনি কথাটা আপনার ক্লিয়ার। মানে ল্যান্ডিং পেজ তো অনেকগুলা মানে মানে ক্রিয়েট নকশা করার পর বানাইছেন মনে করেন, হ্যাঁ। সেগুলো আমি মানে প্যাকেজ আকারে সেল করলাম। আচ্ছা। তো এখন আমার মেইন সাইট থেকে যেগুলো আমি সেল করলাম এগুলো যদি আমি ডিলিট করে দেই, মানে ফাইনাল গুলা, হুম। সমস্যা হবে? সমস্যা কোথায় হবে বলতে আপনার ওয়েবসাইটে সমস্যা হবে কিনা? না না না, মানে যাদের আমি সেল করলাম তাদের ওখানে সমস্যা হবে কিনা? না, তাদের কোনো সমস্যা হবে কেন? আপনি আপনার একটা ফাইল আপনি গত ক্লাস দেখছেন কিনা জানি না, আমরা তো এক্সপোর্ট করা হ্যাঁ হ্যাঁ দেখাইছি। ওই হ্যাঁ, এক্সপোর্ট দেখছি করার দেখছি। পর ওই ফাইলটা আপনি 100 1000 জনকে আপনি দিবেন, 1000 জন ইউজ করতে পারবে।
জি, তো সেক্ষেত্রে আমার মেন কোথাও মেন কোনো সমস্যা হবে না, কারোর সাথে কেউ কানেক্টেড না। জি জি ঠিক আছে। ঠিক আছে, কারোর সাথে কেউ কানেক্টেড না, পুরো আলাদা, যে যার আচ্ছা ওকে, মতো। থ্যাংক ইউ। এটা করে অনেকে মার্কেটে, এটার চাহিদা কমছে, বাট লাস্ট 6 মাস ছিল হিউজ পরিমাণ চাহিদা ছিল মার্কেটে, যে ল্যান্ডিং পেজ টেমপ্লেট সেল করা, সেই অনেকে সেল করছে। এই যে 100 টেমপ্লেট, 50টা টেমপ্লেট 200-300 টাকা সেল করছে, কারণ তাদের তার কষ্ট নাই, ওখানে তার টেমপ্লেট গুলো দিয়ে দেয়, একবার ডিজাইন করলে 1000-2000 বিক্রি করলে সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা স্যার, ওই যে আমি যে হোস্টিং যে কিনলাম, ঠিক আছে, হুম, এখন আমার কত জিবি ক্ষয় হয়েছে বা কত জিবি কমছে, এটা কিভাবে জানতে পারবো? এটা হোস্টিং থেকেই দেখা যায়, হোস্টিং থেকে। এটা তো আপনার অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবেন, ওইটা দেখতে পারবেন যে আপনার সি প্যানেল থেকে। আচ্ছা, একটু দেখালে ভালো হতো। আচ্ছা, দেখি আমার এখানে কোনো সি প্যানেল কাছাকাছি আছে কিনা, একটা সি প্যানেল দেখি, দাঁড়ান। সি প্যানেল তো লগ ইন করতে পারেন, তাই না? এটা তো শিখছেন অলরেডি। জি জি। সি প্যানেল আমরা চাইলে সি প্যানেল লিখেও যেতে পারি, আবার আমরা চাইলে হোস্টিং থেকেও যেতে পারি সরাসরি। আচ্ছা, এন্টার হেয়ার, ওকে। ও, এখান থেকে ইউজার পাসওয়ার্ড মনে নেই, দেখাই দেখি। রেকর্ডিংটা বন্ধ করে নেই একটু।